সমৃদ্ধ বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই পথকে প্রশস্ত করে দিয়েছেন। আমরা সে সকল শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে দোয়া করছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, যার দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপি এক অগ্রযাত্রায় সামিল হয়েছিল। বাংলাদেশ বারবার পথ হারানোর সময় যিনি তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছেন, তিনি আজকে মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন তার এই প্রিয় বান্দিকে ক্ষমা করেন এবং দ্রুত সুস্থতা দান করেন। আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যুব সমাজ, ছাত্র সমাজ দেখছে। আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য ওনার গুরুত্বপূর্ণ পরামর্শ, দিক নির্দেশনা এই প্রজন্মের অনেক বেশি প্রয়োজন। আমরা আশা করি আল্লাহ তাআলা তার বান্দিকে সুস্থতা নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে গিয়েছে। এই ভূখণ্ডে সেই উপনিবেশিক শাসনামল থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য। আমরা দেখেছি 52 থেকে শুরু করে 69, 71, 90 এর গণ অভ্যুত্থান সহ 24-এর এই আন্দোলনে বারবার ছাত্র সমাজ, যুব সমাজ তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্তকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই ভূখণ্ডের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। এবং সেই ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল। জুলাই এবং আগস্টে এটা নিছক কোনো আন্দোলন ছিল না, এটি ছিল সময়ের, ইতিহাসের এক অনিবার্য প্রজন্মের জাগরণ। এবং সেই জাগরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শক্তি খুনি হাসিনা এই সমাজে যে স্বৈরতান্ত্রিক কাঠামো কায়েম করেছিল তা নিঃশেষ করে ছাত্র সমাজ প্রমাণ করেছে আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি, আমরা জীবনের সবকিছু উজাড় করে দিতে জানি, কিন্তু কোন ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করে থাকতে জানি না। সংগ্রামী উপস্থিতি, জুলাই এবং আগস্টের পর এই প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে। আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন। তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন। তিনি সকল বিভাজনকে উৎখাত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শকে, সেই চেতনাকে লালন না করে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাদা ছুড়ে রাজনীতি চলবে না। আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না। আমরা ভেবেছিলাম কোনো চাঁদাবাজের রাজনীতি চলবে না, কোনো হত্যা খুনের রাজনীতি চলবে না। কিন্তু আজকে আবার সেই পুরানো ধাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে। তারা আগের মতো কাদা ছোড়াছুড়ি রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে। আমরা বলতে চাই নতুন প্রজন্ম এই সমস্ত নোংরামির রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। সংগ্রামী উপস্থিতি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা যারা সন্ত্রাসের পক্ষে, যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা আধিপত্যবাদের গোলামি করতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সমাজের ছাত্রদেরকে, যুবকদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় বারবার বিভিন্ন গ্রুপ বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের জুলাই এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের যাত্রায় অসংখ্য শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল। অসংখ্য ভাইদের লাশ বাংলাদেশের বিভিন্ন নদীর খাল বিলে আমরা পেয়েছি। অসংখ্য ভাইকে বঙ্গ অবস্থায় ফিরে পেয়েছি। কিন্তু জুলাই এবং আগস্টের পর আজ আয়নাঘর আবিষ্কৃত হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো আমরা খুঁজে পাই নাই। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি, বিভিন্ন কমিশনের কাছে তথ্য নিয়েছি, আবেদন করেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সেই সংখ্যা দিতে পারে নাই।
বাংলাদেশে আমাদের শত শত ভাইয়েরা আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। ইসলামী ছাত্র শিবির কখনো কারো কাছে মাথা তুলতে পারে নাই। ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছে, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা শুধু এক আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি, দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা কখনো মাথা নত করি না। বিভিন্ন জন আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, এখনো পর্যন্ত 2 আগস্টের পরে স্লোগান আবার শুনতে হয়, একটা একটা শিবির দল ধরে ধরে হয়। স্লোগান আমরা শুনেছেন, বিভিন্ন জায়গায় স্লোগান শোনা যায়। তাদের উদ্দেশ্য বলতে চাই, অতীতে যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান করছে তারা বাংলাদেশ থেকে ভাঙিয়ে গিয়েছে। অতীতে যারা ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা নিজেরা থেমে গিয়েছে। অতীতে যারা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট থেকে নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে কখনো পরোয়া করি না, ভয় পাই না। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার একটি বাংলাদেশ। এই বাংলাদেশে যে মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটা দেশে পরিণত হতে পারে। আপনারা জানেন পৃথিবীর যে সাম্রাজ্যগুলো ছিল এর মধ্যে মোগল সাম্রাজ্য ছিল অন্যতম, আর এই মোগল সাম্রাজ্যের অন্যতম ভূখণ্ড ছিল আমাদের এই বাংলার জমিন। এই বাংলাদেশ যে সমৃদ্ধ ছিল শুধুমাত্র উপনিবেশিক লুটপাটের কারণে এবং আমাদের অদূরদর্শী অসৎ নেতৃত্বের কারণে এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশের অধীনে রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধীনে রয়েছে। এই বাংলাদেশ যে নদী মাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে, পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব এই বাংলাদেশকে। হিলারি ক্লিন্টন একবার বাংলাদেশে এসেছিল, এসে তিনি বলেছিলেন যে আমার কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড় যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুইটি জায়গা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা নিঃসন্দেহে জানেন সেন্ট মার্টিনের গুরুত্ব ভৌগোলিক কারণে কেন এত বেশি। আপনারা এটা জানেন যে কুলাউড়া পাহাড়ে ডায়নামাইট পাওয়া গিয়েছিল এবং বিদেশিরা আমাদের এই দেশ নিয়ে তাদের গবেষণা আছে, তাদের চিন্তা আছে, এই দেশের মধ্যে কি সম্পদ আছে সেটা বিদেশিরা ভাবে, কিন্তু আমাদের দেশকে যারা পরিচালনা করেছে তারা কখনো আমাদের এই সম্পদ, এই অপার সম্ভাবনা নিয়ে ভাবে নাই। আমরা অতীতে দেখেছি এই দেশকে তারা লুটে পুটে খেয়েছে। শুধুমাত্র গত 15 বছরে এই বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, যেটা দিয়ে বাংলাদেশ